আজকে যে অনুষ্ঠানের নাম মাসুমা দেওয়া হয়েছে যে AI-171, আজকে জুলাইয়ে দাঁড়িয়ে, জুলাইয়ের 25 তারিখে দাঁড়িয়ে আমাদেরকে আবার ফিরে যেতে হবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ক্ষেত্রে, অর্থাৎ 12 জুন 2025-এ ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়। AI-171 বিমান আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল এবং টেক অফের কয়েক মিনিটের মধ্যেই সেই বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়। এই 12 তারিখের ঘটনার পর উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হচ্ছে 16 তারিখে, অর্থাৎ ঠিক 3-4 দিন পরে আমরা এয়ার ইন্ডিয়ার বৈমানিকদের ক্ষেত্রে, যারা বিমান চালান তাদের ক্ষেত্রে, অর্থাৎ পাইলট, সিনিয়র পাইলট এবং কমান্ড্যান্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা গণছুটিতে যাওয়ার প্রবণতা দেখতে পাই। একদম ইন্টেনশন অফ লিভ আমরা এটা দেখতে পাই। কি দেখতে পাই সেখানে? আমরা দেখতে পাই তথ্য অনুযায়ী যেটা বলছে 112 জন পাইলট তারা গণছুটিতে যান এবং সেক্ষেত্রে 61 জন হচ্ছে সিনিয়র পাইলট রয়েছেন যারা ন্যাচারালি ইন্টারন্যাশনাল ফ্লাইটে অংশগ্রহণ করতেন এবং প্রত্যেকের ফ্লাইং আওয়ার্স এক্সপিরিয়েন্স 6000 ঘন্টার বেশি। একদমই ঠিক যেরকমভাবে এই AI-171 আহমেদাবাদ টু লন্ডনের ক্ষেত্রে সুমিত সাবরাওয়ালের এক্সপিরিয়েন্স ছিল প্রায় 8500 ঘন্টার ওপর ফ্লাইং এক্সপিরিয়েন্স। এবার আর 51 জন হচ্ছে ফ্লাইট অফিসার। এবার প্রশ্ন এখানে এটা আসছে যে একসঙ্গে গণছুটিতে যাওয়া কেন? কারণ অনুসন্ধান করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, এরা সবাই বলছেন যে তাদের শারীরিক অবস্থা ঠিক নয়, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার একদম। জন্য। এবার এখানে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, যেদিকে তদন্তের গতি প্রকৃতি যাচ্ছে এই বিমান দুর্ঘটনার, এই তদন্তের গতি প্রকৃতিতে দেখা যাচ্ছে যে যারা বিমান চালাচ্ছেন তাদের দিকে আঙুল তুলছে একাধিক সংস্থা। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন যে এই ছুটিতে যাওয়া যে সমস্ত পাইলটরা রয়েছেন তারা তাদের মানসিকভাবে নিজেদেরকে আরো শক্তিশালী এবং সুস্থ করে তারা কাজে ফিরতে পারবেন কিনা, এখন এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। একেবারে। আর এই আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে রহস্য। একটার পর একটা তথ্য যখন সামনে আসছে তখন আরো বেশি রহস্য ঘনীভূত হচ্ছে। 12 জন আহমেদাবাদে বোয়িং 787 এ দুর্ঘটনা, যান্ত্রিক গোলযোগ ছিল না বলে দাবি, জ্বালানি ট্যাঙ্কে যান্ত্রিক ত্রুটির প্রমাণ নেই জানালো ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। বোয়িং সংস্থাকে বাঁচাতে হিউম্যান এররের তথ্য খারা FF-এর। অর্থাৎ যখনই এই ঘটনার পর একদিকে দেবাশিস যেরকমটা বললো 12 জনের ঘটনা, তারপর 16 জন, এই 112 জন পাইলটের একসঙ্গে ছুটি নেওয়ার ঘটনা, যেখানে দাঁড়িয়ে 2023 সালে বলা হয়েছিল যে পাইলটদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি, নির্দেশিকা খাড়া করা হয়েছিল, কিন্তু তারপরেও এই গণছুটি যেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে, পাশাপাশি যখন FAA এই হিউম্যান এরর তথ্য খাড়া করছে তখন আরো বেশি প্রশ্ন উঠছে। দেবাশিস দেখো মাসুমা, FAA অর্থাৎ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, আমি খুব পরিষ্কার জানিয়ে রাখি প্রথম থেকেই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এরা হচ্ছে US এর একটি সংস্থা এবং যেহেতু বোয়িং হচ্ছে US এর একটি সংস্থা, তারা সেখানে ফ্লাইট তৈরি করেন সামরিক এবং অসামরিক, খুব স্বাভাবিকভাবে তারা দোষারোপ করবেন না। এখানে যেটা আমি বক্তব্য পাচ্ছিলাম যে FAA এর অ্যাডমিনিস্ট্রেটর ব্রেয়ান বেডফোর্ড উইসকনসিন এয়ার শোতে গিয়ে তিনি পরিষ্কার বলেছেন যে এই যে বোয়িংয়ের যে ফুয়েল কন্ট্রোল ইউনিট, অর্থাৎ রান বাটন এবং কাট আপ বাটন, অর্থাৎ এই টোটালটা নিয়ে তৈরি হচ্ছে বোয়িং ফুয়েল কন্ট্রোল ইউনিট। এই বোয়িংয়ের যে ফুয়েল কন্ট্রোল ইউনিট, সেখানে কোনো রকম ত্রুটি ছিল না। তারপরে খুব পরিষ্কার ইঙ্গিত করা হচ্ছে যে দেয়ার মাস্ট বি সাম হিউম্যান এরর। হিউম্যান এরর কার হতে পারে? হিউম্যান এরর হতে পারে একমাত্র পাইলটের, অর্থাৎ যারা বিমান চালাচ্ছেন। এই বিষয় কিন্তু মাসুম আমরা বিস্তারিত কথা বলবো এখন এই মুহূর্তে। একেবারে। আর এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক এবং জাতীয় সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আর্যবাবু, এই যে 12 জনের ঘটনা, তারপর 16 জন, একসঙ্গে 112 জন পাইলটের অসুস্থতার কারণ ঠিক কি মনে হচ্ছে, কি তথ্য উঠে আসছে এই বিষয় থেকে? আমি সঙ্গে আর্যবাবু আরেকটা জায়গায় একটু যোগ করে দিই, এই যে যেভাবে এক এক করে ইনভেস্টিগেশন রিপোর্টগুলো আসছে, যদিও বা AAIBর ইনভেস্টিগেশন রিপোর্টে কোনো রকম হিউম্যান এররের কথা সেই অর্থে বলা নেই, কিন্তু আমেরিকা এবং আমেরিকার যারা মূলত আমেরিকার সঙ্গে চলা দেশ, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান একাধিক কান্ট্রি এবং আমেরিকা সহ, তার মধ্যে FAA এর কথা আসছে,
তারা কিন্তু হিউম্যান এরারের দিকে ইঙ্গিত করছেন এই কারণের জন্য, কারণ বোয়িং ফুয়েল কন্ট্রোল ইউনিটে তারা কোনো প্রবলেম দেখছেন না। আমার প্রশ্ন আপনার কাছে, এই যে গণছুটিতে গেছেন 112 জন পাইলট, এবার যদি তাদের দিকে বা তাদের সহকর্মীর দিকে আঙুল তুলে দেওয়া হয়, তাহলে কি আর তারা কাজে ফিরে আসবেন? ডিজিসি এর পক্ষে সম্ভব হবে তাদেরকে আবার কাজে যোগ দেওয়ানো বা বিমান পরিষেবাকে স্বাভাবিক করা সম্ভব? এটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন আপনি বললেন। দেখুন, আমরা সামনের দিনে একটা খুব বাজে জায়গায় যাচ্ছি। এই যে আপনারা দেখলেন 112 জন, এর মধ্যে বোধহয় 63 জন বোধহয় কমান্ডিং অফিসার আছেন, কমান্ডার্স আছেন, এবং বাকিরা কো পাইলট। অ্যাকচুয়ালি আমরা কমান্ডার কে বলি P1, আর পি ফর পাপা P1, আর কো পাইলট বা ফার্স্ট অফিসার তাকে বলা হয় কো পাইলট কিংবা ফার্স্ট অফিসার, তাকে বলা হয় P2। এখন এখানে কি হয়, আমি বিদেশি বিমান সংস্থাতে কাজ করেছি এবং দেশীয় বিমান সংস্থা দুটোই বিশ্বের সব থেকে নাম করা এবং দেশের মধ্যে সব থেকে নাম করা। এবং সেখানে আমি এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যতক্ষণ আমরা কাজ করছি ওই সংস্থায়, ততক্ষণ পর্যন্ত প্রেসের কাছে আমাদের মুখ খোলার কোনো অনুমতি নেই। সেই ক্ষেত্রে আপনার চাকরিটা চলে যেতে পারে। তো সেই জন্যই এইটা যেটা ওনারা করলেন, এটা একটা নিঃশব্দ প্রতিবাদ জানিয়ে গেলেন এবং সমর্থন জানিয়ে গেলেন ক্যাপ্টেন, তাদের যে সহকর্মী কমান্ডার মানে P1 সুমিত সাবরওয়াল এবং আপনার যিনি ছিলেন পাইলট ফার্স্ট অফিসার, তার জন্য এটা হচ্ছে তাদের প্রতি তাদের একদম আপনার এটা সমর্থন, এটা নিঃশব্দ সমর্থন। এবং এটা একটা খুব বড় এই দিয়ে গেল বার্তা, সবাই দিয়ে গেলেন। এইবারে এইখানে দেখুন, ডিজিসিএ অ্যাকচুয়ালি দেখে বিমানের নিরাপত্তা ব্যবস্থাটা। এয়ার ইন্ডিয়া একটা বিমান সংস্থা, তো সেই ক্ষেত্রে ডিজিসিএ মানে এখানে কি বলবো, আমি এখন খোলাখুলিভাবে বলতে পারি ডিজিসিএ কি করছে সে ভগবানই জানে। সে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনকে রিপোর্ট দিচ্ছে, আর মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন থেকে আরম্ভ করে সবাই চুপ করে আছেন। এখানকার ভারতবর্ষের প্রেস থেকে আরম্ভ করে সবাই, মানে আমি দেখতে পাচ্ছি না যে আমাদের যেখানে অপারেশন সিঁদুরের মতন এইখানে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল পুরো দেশের, সেখানে জনতা ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু বাকি সবাই গভর্নমেন্টাল এজেন্সিরা তারা কিন্তু চুপ করে গেছেন। এবং আজকে আপনাদেরকে একটা জিনিস জানাই, এখানে এই বিষয়টা বলতে হলে না আমাকে টেকনিক্যাল দিকে যেতে হবে। এখানে আজকে যেটা আপনার এফএ এর কর্তা বলেছেন, ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন এভিয়েশন, উনি কেউ নন আমাদের দেশের জন্য, উনি কেউ নন। আমাদের দেশে ঠিক করবে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন আর AAIB আর তার সঙ্গে আপনার ডিজিসিএ। তো সেই জন্য তার তিনি কি বললেন না বললেন, বা NTSB কি বললো, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড USA, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, একদমই তাই। তো কিন্তু আপনার এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে ইনভেস্টিগেশনটা শুরু করতে হবে লন্ডন গ্যাটউইক থেকে, যখন প্লেনটা এয়ারক্রাফটটা আসছিল সেইখান থেকে আরম্ভ করে আহমেদাবাদ অব্দি, দিল্লি হয়ে আহমেদাবাদ অব্দি সবাইকে ইনভলভ করতে হবে, একজনকেও স্পেয়ার করা যাবে না। স্পেশালি এবং আর্যবাবু আরেকটা জায়গায় জানিয়ে রাখি, যখনই আহমেদাবাদ থেকে গেটওয়ে যাওয়ার যে বিমানটির কথা আপনি বলছেন AI-171, এই বিমানটি এর আগে যখন দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিল সেই সময় কিন্তু কিছু ইলেকট্রিক্যাল ফল্টের কথা উল্লেখ করেছেন, আমরা সেই টুইট সামনে এনেছিলাম, ইলেকট্রিক্যাল ফেলিওর। এবং আপনি শুনবেন যে এই ফ্লাইট অ্যাক্সিডেন্টে একমাত্র যিনি সার্ভাইভ করেছেন তিনিও কিন্তু বলেছেন তার বক্তব্যে, যখন হাসপাতালে তার বক্তব্য নেওয়া হচ্ছে, যে গ্রিন লাইট এবং ইয়েলো লাইট ফ্ল্যাশের কথা বলা হচ্ছে, অর্থাৎ দেয়ার মাস্ট বি সাম
ইলেকট্রিক্যাল ফেলিয়ারের প্রসঙ্গ আসছে, অর্থাৎ দিস আর অল রিলেটেড উইথ দ্য টেকনিক্যাল ডিফল্টস। সেখানে কোনো রকম হিউম্যান এররের কিন্তু প্রশ্ন নেই। কিন্তু আর্যবাবু, আপনার কাছে আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমাদের পরের ব্রেকিংয়ে, সেটা একবার দেখাই। একেবারে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি মাসুম, একবার এয়ার একটু আমরা ইন্ডিয়ার দেখাবো সেটা। পাইলটদের গণ অসুস্থতা, ওই যে শুরুতেই বলছিলাম 12 জনের ঘটনা, তারপর 16 জন, একসঙ্গে 112 জন পাইলটের অসুস্থতা। সত্যিই কি এটা স্বাভাবিক? তাহলে কি একসঙ্গে অসুস্থ 112 জন পাইলট? আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর আনফিট রিপোর্ট, এয়ার ইন্ডিয়ার 112 পাইলটের রিপোর্ট সংস্থায় সংসদে তথ্য পেশ মন্ত্রী মুরলীধর মহুলের। আর এখানেই প্রশ্ন দেবাশিস, এই ঘটনার পর একসঙ্গে আমরা গণছুটি দেখতে পেলাম, পাইলটদের ছুটি, ঠিক কি কারণ থাকতে পারে? সত্যি কি না, আমি আরেকটা জায়গায় যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়াকে বারবার করে তাদের ফ্লাইট মেনটেনেন্স এবং ডিটেলস নিয়ে বলবার কথা, মানে ভাববার কথা বলা হয়েছিল, কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে এয়ার ইন্ডিয়া তাদের কি গাফিলতি রয়েছে সেটাও প্রশ্ন। কারণ প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি হিউম্যান এরার হয়তো এখনো পর্যন্ত আমি জানি না যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো অর্থাৎ AAIB তারা এখন শুধুমাত্র একটা জায়গা তারা বলেছেন যে ওই কাট অফ সুইচ এবং রান সুইচের ক্ষেত্রে 10 সেকেন্ডের জন্য দুটো সুইচ অফ মোডে চলে এসেছিল, অর্থাৎ কাট অফ মোডে চলে এসেছিল, এটা তারা বলছেন একদম। আর দেবাশিস, সেখান থেকে একটা বিষয় সংযোজন করতেই হচ্ছে, এই এয়ার ইন্ডিয়াকে কিন্তু 6 মাসে 13 বার নোটিশ পাঠানো হয়েছে। একদম, আমি সেই নোটিশের কথাই বলছি। তরফ থেকে নোটিশ পাঠানো হচ্ছে বারংবার, কিন্তু 15 বার। হ্যাঁ, আমি আর্যবাবুর কাছে যাব। এই যে বারবার করে নোটিশ করা হচ্ছে, তা তৎসত্ত্বেও এয়ার ইন্ডিয়া কি সেফটি প্রোটোকল এবং অপারেশনাল যে রেগুলারিটিস থাকে সেদিকে নজর দিয়েছিল? আর্যবাবু কি বলবেন? মানেনি। শুনুন, এখানে আমি যদি আজকে এই পুরো কথাটা বলতে যাই, আমাদের 1 ঘন্টার প্রোগ্রাম করতে হবে। এখানে প্রথম কথা, 6 মাসে ডিজিসিএ নোটিশ দিয়েছিল এয়ার ইন্ডিয়াকে 15 বার। সেই ডিজিসিএ 360 ডিগ্রি ঘুরে গিয়ে 8টা-9টা ড্রিমলাইনারকে তার 2 দিনের 3 দিনের মধ্যে সমস্ত ফিট টু ফ্লাই সার্টিফিকেট দিয়ে দিল। তার আগে একটা সার্টিফিকেট হয় আমাদের এয়ার ওয়ার্দিনেস। সেই এয়ার ওয়ার্দিনেস সার্টিফিকেটটা কোথায় ছিল? এই পার্টিকুলার এয়ারক্রাফটার। আর এই এয়ারক্রাফটার ক্ষেত্রে আপনারা জানেন, আমি আবার বলছি, পান্নুন যে থ্রেডগুলো দিয়েছিল সেটাকে রিলেভেন্ট রাখতে হবে। আমরা সেটাকে যেন না ভুলে যাই। কেননা আপনারা আবার মনে করুন, আমি যেটা আগে বলেছিলাম, যেটা আমাদের এতে হয়েছিল, নারিটা এয়ারপোর্টে হয়েছিল, এবং যেটা আপনার কনিষ্কা হয়েছিল বম্বিং, সেইখানে একদিনে 2টো ফ্লাইটের ওপরে এয়ার ইন্ডিয়ার অ্যাটাক চালানো হয়েছিল, খালিস্তানি উগ্রপন্থীরা করেছিল। নারিটা এয়ারপোর্টে যে এয়ারক্রাফটটা ছিল, সেইটায় যে বম্বটা ডিপ্লয় করতে যাচ্ছিল, সেই বম্বটা ট্রলির মধ্যে রাখা ছিল এবং ট্রলি বয় 2 জন প্রাণ হারিয়েছিল ওখানকার, জাপানে। তো সেই জন্যই লন্ডন গ্যাটউইক থেকে আরম্ভ করে, এটা সেফটির দিকটা বলছি আমি, অন্তর্ঘাতের দিকটা বলছি, গ্যাটউইক থেকে আরম্ভ করে, দিল্লি থেকে আরম্ভ করে আহমেদাবাদ অব্দি সমস্ত জায়গায় মেনটেনেন্স ডিপার্টমেন্টের একজনকেও ছাড়া যাবে না। কেননা ইঞ্জিন থার্স্ট, একজন প্যাসেঞ্জার, আপনাদের হয়তো মনে আছে, যখন এই ফ্লাইটটাই, এই এয়ারক্রাফটটা দিল্লি থেকে আহমেদাবাদে আসে, একদম, সেটাকে অন্য 2 জন পাইলট চালিয়ে নিয়ে আসেন। তো সেই সময় একজন প্যাসেঞ্জার একটা ভিডিওগ্রাফি করেছিলেন, সেইখানে ইলেকট্রিক্যাল প্রবলেম ছিল, সেই জন্য ইঞ্জিন থার্স্ট ছিল না বলে ইঞ্জিন থেকে নেওয়া হয়, এয়ার কন্ডিশনিং ইস্যু ছিল। তো মানে শুধুমাত্র কিন্তু যাত্রীর ভিডিও না আর্যবাবু, এটা লিখিত অভিযোগ জানানো হয়েছিল। দিল্লি থেকে যখন আহমেদাবাদ আসে ফ্লাইটটা, তার মধ্যে যে ইলেকট্রিক্যাল বেশ কিছু ডিফল্ট আসছিল, সেটা নিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। ইট হ্যাজ রিটেন কমপ্লেইন, এবং তার পরবর্তীকালে কাজ করা হয় আহমেদাবাদ এয়ারপোর্টে, এবং পরবর্তীকালে ফিট সার্টিফিকেট দেওয়া হয় এই এয়ারক্রাফটকে, অর্থাৎ AI-171 কে, যে ইট ইজ রেডি টু ফ্লাই, ইট ইজ ফিট টু ফ্লাই। এসে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দেওয়া হয়। মানে গাফিলতি থাকার পরেও ফিট টু ফ্লাই কেন বলা হলো? এটা তো একটা হয়তো ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আবার হয়তো সেই ইলেকট্রিক্যাল ডিফল্ট হলো। যেটা বলা সেটা হচ্ছে যে ইঞ্জিন ফার্স্টটা আমরা চেক করি প্রি ফ্লাইট চেকে। প্রি ফ্লাইট চেকে কোনো ম্যানুয়াল চেকিং আজকাল হয় না, আজকাল সমস্ত ইলেকট্রনিক চেকিং হয়। সেই জন্য সেখানে ফাঁকির কোনো অবকাশ থাকে না। এখানে একটা লো পাওয়ারে ইঞ্জিন ফার্স্টটাকে চেক করা হয়। আপনারা এখানে এবারে যেটা বলছি সেটা খুব মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে যে এই ফ্লাইটটা যখন আহমেদাবাদে এসে নামলো, তখন আহমেদাবাদ থেকে এই সুমিত সাবরেওয়াল আর ক্লাইড, আর কি নাম যেন, ক্লাইভ কুন্দ্রা, পাইলট,
কুন্দা। তো ওরা দুজন টেক ওভার করলেন। তারা তাদের আগের দিন আহমেদাবাদে পৌঁছে খুব সুস্থ শরীরে ছিলেন। এইবারে তারা যখন পেলেন প্রি ফ্লাইট চেক তারাও করেছেন। তারা করার পরে যখন টেক অফ রানে যায়, এটাকে আমরা বলি V1 স্পিড, ভি ফর ভিক্টর। V1 স্পিড যখন টেক অফ রানে গেল, যদি তখনই ফুয়েল সুইচটা কাট অফ, ফুয়েল সুইচেস গুলো রান থেকে কাট অফে থাকতো, তাহলে টেক অফ রানটাই অ্যাবর্ট হয়ে যেত। সেটা কোনোদিন টেক অফ হতেই পারতো না প্লেনটা। আর তারপরে যখন গেল, উঠলো যখন, তখন সেটাকে বলা হয় VR। VR মানে হচ্ছে রোটেটিং স্পিড। তো সেইটা হচ্ছে টেক অফ ফেজ। সেইখান থেকে প্লেনটা ইট ওয়েন্ট ডাউন, পড়ে গেল। তো সেইটা আপনারা চোখে দেখলে মনে হবে কি ওটা 625 ফিট উঠেছিল, 60 তলা বাড়ি, 62 তলা। ওটা হার্ডলি হয়তো উঠেছিল 200 ফিট কি 300 ফিট উঠেছিল। বা যাই হোক, যা ফিটই উঠে থাকুক, এইখানে যে ব্যাপারটা হয়, র্যাট ডিপ্লয় করা হয়। র্যাট মানে র্যাম এয়ার টারবাইন। টারবাইনটা একটা প্রপেলারের মতো। সেইটার জন্য একটা সার্টেন রিকোয়ারমেন্ট আছে এয়ার স্পিডের। সেই এয়ার স্পিডটা না পেলে ও এনার্জি তোকে গ্যাদার করতে হবে। যে ইলেকট্রিক্যাল ফেলিয়ার হলে এই র্যাট কি করে, দুটো কাজ করে। ইলেকট্রিক্যাল ফেলিয়ার হলে সেটাকে রেস্টোর করে, আর দ্বিতীয় কাজটা করে হাইড্রোলিক প্রেসার যদি ফেলিয়ার হয় এয়ারক্রাফটের, সেটাকে রেস্টোর করে। তো তার জন্য যে এনার্জিটা ওকে গ্যাদার করতে হবে, সেই এনার্জিটা তো পেতে হবে। ও তো সেই এনার্জিটা পাইনি, ও তো ওঠার পরেই পড়ে গেল। তো সেই জিনিসটা এবারে আপনারা হিসেব করে নিতে পারেন যে এয়ারক্রাফটের যে টোটাল ওয়েট, ফুয়েল থেকে আরম্ভ করে প্যাসেঞ্জার নিয়ে টেক অফ ওয়েট যা ছিল, আর যে বেগে নিচে পড়লো, সেটাকে অঙ্ক করলেই আপনারা পেয়ে যাবেন যে ও কফিট উঁচুতে উঠেছিল। একদম কোনো এটা এই ব্যাপার নয়। না, কিন্তু এখন এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনি বলেন FAA এর কথা শোনার কোনো প্রয়োজন নেই, বা যারা বলছেন আমেরিকা ঘনিষ্ঠ বা বোয়িং ঘনিষ্ঠ, তারা কিন্তু মূলত টেকনিক্যাল এরারকে এড়িয়ে যাচ্ছেন। এখানে দাঁড়িয়ে যদি ডিজিসি, আমি দেবাশিস বাবু একটু ইন্টারাপ্ট করছি, ব্রায়ান বেডফোর্ড উনি যে কথাটা বলেছেন, FAA এর কর্তা, তিনি যে কথাটা বলেছেন, আমি আজকে তাকে লিখেছি। আমি আজকে আই হ্যাভ রিটেন টু হিম, আজকে যে আমি আজকে এটা FAA কে লিখেছি, অ্যাড্রেস করে লিখেছি যে মানে হাউ কুড ইউ সে যে আপনার এখানে, উনি কি বললেন যে উনি এটা বলেছেন যে এখানে মেকানিক্যাল ফেলিয়ারও ছিল না, ইনঅ্যাডভার্টেন্ট কোনো মিস্টেকও ছিল না। একদম, তার মানে আপনার ভূতে করে দিয়ে গেছে। আজকে ইনঅ্যাডভার্টেন্ট মানে কি, অনিচ্ছাকৃত ভুল ছিল না। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার কোনো মেকানিক্যাল ফেলিয়ার ছিল না। তাহলে কি হচ্ছিল? তাহলে কি ছিল? তাহলে তার মানে কি, বোয়িং কে যে করে শিল্ড করতে হবে। এবং আজকে আমি কনস্ট্যান্ট এর পেছনে লেগে আছি, এবং আমি তাতে সমর্থন পেয়েছি প্রচুর সিনিয়র লোকেদের এভিয়েশন ইন্ডাস্ট্রি থেকে। এবং তার মধ্যে কিছু আমাদের একজন অন্তত ভেটারান পাইলট আছেন, আমরা অবাক হয়ে গেছি তার আচরণ দেখে। তিনি যে কাজ করছেন, তার কোনো পার্সোনাল রাজের জন্য কিনা জানি না, কিন্তু আজকে এইটা আমরা এই জায়গায় এসছি যে এটা নিয়ে ওরা 360 ডিগ্রি ঘুরে গেছে। এমনকি এয়ার ইন্ডিয়ার সিইও তিনি পর্যন্ত ব্লেম করছিলেন। আর্যবাবু, দেবাশিস এখানে রয়েছে, একটা প্রশ্ন ভীষণ করতে ইচ্ছা করছে। FAA যে রিপোর্ট দিচ্ছে বা যে তথ্য দিচ্ছে, সেই তথ্যকে কোথাও গিয়ে ডিনাই করা হচ্ছে বা ডিনাই করছেন অনেকে, সেই বিষয়টা যেমন উঠছে। তাহলে যে কি কারণ থাকতে পারে এটাও বিষয়। তাহলে কোনো কিছু কি মানে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা এয়ার ইন্ডিয়ার, মানে কোনো কিছু সামনে না, মানে এটা একদম ঠিক, মাসুমা ঠিক বলছে। আমি সঙ্গে একটু যুক্ত করি যে 1 মাসের মধ্যে এটা নিয়ম হচ্ছে যে AAIB অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকে 1 মাসের মধ্যে তার প্রাইমারি রিপোর্ট দিতে হবে। এবং আমরা জানি যে 12ই জুন অ্যাক্সিডেন্ট হয়েছিল, 11ই জুলাই এই রিপোর্ট সামনে আসে, যেটা হচ্ছে ইনিশিয়াল রিপোর্ট, যেখানে বলা হচ্ছে যে 10 সেকেন্ডের জন্য রান আপ বাটন কনভার্টেড টু দ্য কাট আপ বাটন। এবার এই যে জায়গাটা তৈরি হচ্ছে, এবার কিন্তু যে নেক্সট যে রিপোর্ট,
সেই নেক্সট রিপোর্ট আর্যবাবু যেটা নিয়ম সেটা হচ্ছে 1 বছরের মধ্যে দিতে হয়, অর্থাৎ আগামী আরো প্রায় 11 মাসের মধ্যে রিপোর্ট এখনো সামনে সময় আসবে। আছে। না সময় আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে সময় আছে, না কিন্তু সময় আছে, কিন্তু এই যে ব্যাপারটা এখানে কি মানসিকভাবে যদি আমাকে হিউম্যান এরারের দিকে ইঙ্গিত করা হয়, আচ্ছা। তাহলে এই যে একটা বড় সংখ্যক মানুষ তারা যে লিভে চলে গেলেন, এবং শুধু গেলেন তা নয়, তারা শারীরিকের থেকেও মানসিকভাবে বেশি ডিপ্রেসড হলেন, এবার তাদের কাজে ফিরিয়ে আনা এবং তাদেরকে অ্যাজ পার প্রপার প্রিসিশনাল ওয়ার্কিং অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ করা, সেটা কি আদতেও সম্ভব? নাহলে তো আবার হিউম্যান এরার ফলে এরপর আবার বিমান একদম, দুর্ঘটনা, এরকম দুর্ঘটনা। মানে অ্যাভিয়েশন সেক্টর, এরপর মানুষ প্লেন যেটাকে সব থেকে নিরাপদ জার্নি মনে করা হতো, এখন সেটাই হবে সব থেকে ভয়াবহ জার্নি। আর মানুষের সেই আতঙ্কটা থেকেই যাবে, থেকেই মানে যাবে, মানুষ ভাববে, একদম। আমিও যখন প্লেনে দেখুন, উঠতে যাব আমি এখানে ভাববো। সব থেকে বড় ব্যাপার হলো আজকে যদি ওনারা চেক না করে চালাতেন কোন সেটিং এ, মানে যদি প্রথম থেকেই গোলমাল থাকতো, তাহলে অনেক জায়গাতেই গোলমাল ধরা পড়তো। আজকে আহমেদাবাদে টেম্পারেচার ছিল 40 ডিগ্রিজ সেলসিয়াস, সেটাকে আমরা বলি হটার ক্লাইমেট। হটার ক্লাইমেটের ডেন্সিটি অফ এয়ার কম থাকে, সেই জন্য পুরো রানওয়ে নিতে হয়, লেন্থটা নিতে হয়, নিয়ে টেক অফ করতে হয়, স্পিড কম রাখতে হয়। ওনারা এক্স্যাক্টলি তাই করেছিলেন। ওনারা দুজনে প্রত্যেকটা নিয়ম মেনে চলেছেন। আচ্ছা। এবং ওইখানে যদি টেক অফ এই কি বলে কাট অফে থাকতো, কাট অফে ছিলই ধরে নিলাম, কাট অফ থেকে যখন শেষ চেষ্টা করেছেন যে এতে আনার রানে আনার পরে সঙ্গে সঙ্গে তো ফুয়েলটা যেতে পারবে না, তার যে সময়টা লাগবে সেই সময়টা আনফরচুনেটলি আর পাওয়া সেই যায়। হাইটটা ছিল না এয়ারক্রাফটের, আপনি কিছুক্ষণ আগেই হাইটের বলছিলেন। থেকে বড় কথা, হ্যাঁ, হাইটের থেকে বড় কথা যে আপনার যখন আপনি কি অদ্ভুত রহস্য দেখুন, ও পুরো যে টেক অফ রানটা নিল, ও তো ফুয়েল ছাড়া তো দৌড়তে পারবে না। একদম নয়। একদমই। তার মানে কি টেক অফ যখন করলো তখনই সরে গেল কাট অফে। হ্যাঁ, এই দেখবেন যা হয়েছে টেক অফ ফেজে হয়েছে, মানে VR স্পিডে হয়েছে। না এটা কি VR ইলেকট্রিক্যাল, কারণ আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সার্ভুলেন্সের প্রক্রিয়াটা পুরোপুরি ইলেকট্রিক্যাল হয়, এখানে কোনো ম্যানুয়াল ইম্পোজের কোনো জায়গা নেই। পাশাপাশি আমি আপনাকে জিজ্ঞেস করবো, এটা কি ইলেকট্রিক্যাল ডিফল্ট হতে পারে? মানে কোনো একটা ইলেকট্রিক্যাল ডিফল্ট, যেহেতু এখনকার এই যে AI-171 বা এই যে ড্রিম লাইনার যে ফ্লাইটগুলো পুরোটাই একটা ইলেকট্রিক্যাল একটা সার্কিটের দ্বারা পরিচালিত হয়, ইলেকট্রিক্যাল ফেলিওরের কারণে টোটাল রান বাটন কনভার্টেড টু কাট অফ বাটন, এটা হতে পারে, বা চেঞ্জ টু কাট অফ বাটন। এটা ইলেকট্রিক্যাল ফেলিয়ারের থেকেও আমি বলবো, এখানে আপনার বোয়িং নিজে বলেছিল যে আপনার, এবং তার ওপরে এফএ সারা দুনিয়াতে এটা ছড়িয়ে দিয়েছিল যে এই ফুয়েল সুইচটা গোলমাল আছে, এটাকে কি আচ্ছা। করতে হয়, আগে পুল করতে হয় ওপরের দিকে, আচ্ছা। পুল করে তারপরে আপনাকে লক করতে হয়। ঠিক, ঠিক। আমি আপনাকে দরকার হলে ভিডিও পাঠিয়ে দেবো। আচ্ছা। এটা থ্রটলের তলায় থাকে, হাত লাগার কোনো চান্সই নেই, এবং সেইখানে জাস্ট আপনার পুল করে লক করতে হয় রান কিংবা কাট অফ। একদম, অনেক ধন্যবাদ আর্যবাবু, আমাদের হাতে আজকে সময় শেষ, কিন্তু মূলত বিষয় হচ্ছে যে এখন মূল দায়িত্ব হচ্ছে AAIB-কে কিন্তু তদন্ত করে 1 বছরের আগে যদি পরিষ্কার রিপোর্ট, অর্থাৎ এই বিমান দুর্ঘটনা আহমেদাবাদ এয়ার ক্র্যাশের যদি সঠিক রিপোর্ট সামনে আনা যায়, তাহলে কিন্তু খুব পরিষ্কার আমরা কনক্লুশনে আসতে পারবো। না হলে কিন্তু এই ধরনের মানসিক রোগ বা ছুটি নেওয়ার প্রবণতা, বিশেষত এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে, এটা কিন্তু থাকলে আগামী দিনে যাত্রী পরিষেবার ক্ষেত্রে মারাত্মক রকম কম্প্রোমাইজ করতে হতে আর পারে। মানুষের মধ্যেও একটা আতঙ্ক থেকে যাবে। একদম। আপাতত জিরো আর এখানেই শেষ করছি।